নমস্কার, চলার পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ বলবো অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের দ্বিতীয় পর্বের কথা। আমাদের যাত্রা শুরু হয়েছিল 14ই এপ্রিল হাওড়া থেকে বিকেল 3:50-এ। আমরা 15ই এপ্রিল সকাল 9টা নাগাদ পৌঁছে যাই রক্সোল স্টেশনে। সেখানে জাভেদ ভাইয়ের ডাঙায় চড়ে আমরা পৌঁছলাম নেপালের বীরগঞ্জ বাস স্ট্যান্ডে। বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে পৌঁছাই পোকরা শহরে। পোকরায় 15 তারিখ রাত্রি যাপন করে সকালে সেখান থেকে বেরিয়ে পড়ি প্রয়োজনীয় ছাড়পত্র ঘান্ডরুকের উদ্দেশ্যে। আমরা ঘান্ডরুক পৌঁছই বিকেল 3:50 নাগাদ। সেখান থেকে আমাদের মূল ট্রেকিং শুরু হয়। আমরা রাত্রি যাপন করি কিমরনখোলা। সেখান থেকে আমরা 16 তারিখ বেরিয়ে পড়ি বাম্বুর উদ্দেশ্যে। রাত্রি যাপন করি বাম্বুতে। তারপর 17 তারিখ বেরিয়ে পড়ি দেউরালির উদ্দেশ্যে। 17 তারিখ দেউরালি রাত্রি যাপন করে 18 তারিখ আমাদের আজকের ট্রেকিং শুরু হয় মেঘের রাজ্যে চলার পথ দিয়ে। আমরা যেমন নতুন বিস্ময়ে চারিদিকে দেখছি, পাহাড়ের খাঁজে খাঁজে মেঘগুলি আটকে আছে। কোথাও মেঘও যেন পাহাড়ি কিশোরীর মতো লুকিয়ে দেখছে আমাদের। এগিয়ে চলেছে আমরা চড়াই উতরাই পেরিয়ে। সামনে একটা জঙ্গল, সেখানে ভুগজি গাছের দেখা মিলল। প্রাচীনকালে যখন কাগজ আবিষ্কার হয়নি, আমরা যেমন সমতলের মানুষ তাল পাতাতে লিখতাম, এখানে ফুলগুলো খুব বিষাক্ত। ভুজ্জির পাতাগুলো অনেকটা টুকরো কাগজের মতো থাকে, তো সেগুলোর উপর লেখা হতো। আমাদের টিম লিডার স্বপন আমাদের ভুজ্জি গাছের বাকল চেনালেন। আমরা এগিয়ে চলেছি। মাঝে আমরা মুদি নদীর আজ বুকে বিশ্রাম নিয়ে দর্শনার্থী যেমন চলেছে, পর্যটকরা যেমন চলেছে, মনে হচ্ছে কোথাও একটা মেলা বসেছে। এখানে মানে দূরে এসে আমরা দেখা যাচ্ছে লোকের লাইন, কন্টিনিউ লোক কিন্তু চলেছে। কিন্তু একটু আগে দূরে ফিস্টেল দেখা যাচ্ছিল, ফিস্টেলটা খুলেছিল, আবার মেঘে ঢাকা পড়ে গেছে। আমরা আমাদের একটু ভয় পেয়েছিলাম যদি গুড় ছাতু সেখানে গিয়ে সহযোগে হোটেল না পাই, থাকার মতো ব্যবস্থা না হয় হচ্ছে। তো প্রচুর লোক, সেই জন্য আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম। ফলে বুক করে নিয়েছি, এটা না হলে হয়তো ভয়টা মুশকিলেই পড়তাম। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, তারা প্রচুর লোক, প্রচুর আজকে আমাদের সহযাত্রী। এখানে মেঘগুলো আমরা বিভিন্ন লোকের সাথে নমস্তে বলতে বলতে এবং শুনতে শুনতে এগিয়ে চলেছি। আমরা যেমন দেখা পেয়েছি 75 বছরের তরুণ যুবকের, তেমনি গোয়ার একটি টিম পেয়েছি যার 2টি পা এবং একটি হাত নেই একজন অভিযাত্রীর। এতক্ষণ ব্যক্তিগতভাবে আমি একটা গর্ব অনুভব করছিলাম। এর আগে ট্রেকিং এর অভিজ্ঞতা নেই, তবুও অন্নপূর্ণা বেস ক্যাম্পের মতো একটা গাছে বড় ট্রেকিং এ অংশগ্রহণ করছি। এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিকই আছি। তো সেই গর্বের ভানুষটা ফেটে গেল। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হিমালয়ের কাছে একটা মন্দির। সম্ভবত মন্দিরটি বরাহ অবতারের মন্দির।
তো এখানে মন্দিরের উল্টো দিকে অসাধারণ একটি ঝর্ণা সহস্র ধারায় তার জল ঝরে পড়ছে, অপরূপ সুন্দর। পাশে রডোডেনড্রন। তো আমাদের এই জার্নিতে আমরা এই সময়ে এপ্রিলের 16-18 এখন হিমালয় 20 নামে একটা এই সময়টাতে ঠিক প্রচুর তার রডোডেনড্রন থাকার কথা, কিন্তু সেই পরিমাণ রডোডেনড্রন ছিল না। হিমালয় যাই হোক, তার সামনে আমাদের পশুপতিনাথের একটি মন্দির আছে। এই মন্দিরে আমরা কিছুটা বিশ্রাম নিলাম। অপূর্ব সুন্দর অপূর্ব একটা সুন্দর ঝর্ণা, ঝর্ণার রূপ লাবণ্য উপর দেখতে থেকে দেখতে সময় কেটে গেল। উড়ে আসছে, অপূর্ব সুন্দর। ইতিমধ্যে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি ভারী ব্যাগ কাঁধে নিয়ে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, আমরা শুধুমাত্র ব্রেক নিলাম। রাতের খাবারটাই হোটেলে খাচ্ছি, বাকিটা আমাদের গ্লেসিয়ার, সঙ্গে নেওয়া শুকনো খাবারের উপর বরফ জমে আছে, চলছে। বরফ কাদা মিলেমিশে একাকার। তো পুরোটাই যথেষ্ট ভারী ব্যাগ, সাদা, অনভ্যস্ত তার কাঁধ উপর অনেকটা দিয়েই ফুলে গেছে, যাচ্ছি। কষ্ট হচ্ছে, অনন্য সাধারণ অভিজ্ঞতা। কিন্তু আনন্দেরও সীমা নেই। এই প্রথম হাঁটতে হাঁটতে আমরা বরফের উপরে এসে পৌঁছালাম। যদিও এটা ওকে, ওয়েলকাম। ওকে, ওয়েলকাম। গ্লেসিয়ার, অর্থাৎ মানে পাহাড়ে জমে থাকা বরফ সেগুলো নেমে এসেছে। এগুলো বরফপাতের বরফ নয়। তো এই বরফের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি, মাটি কাদা মিলেমিশে একাকার, তার মধ্যে দিয়ে আছে পা স্লিপ করছে। নতুন ধরনের অভিজ্ঞতা। যেতে যেতে আমরা একটা খুব ভয়ঙ্কর ভাঙা রাস্তার সম্মুখীন হই। তার মধ্যে দিয়েই আমরা যাই। নাইস প্লেস। নমস্তে। আমরা হোয়ার আর ইউ ফ্রম? জার্মানি। ওকে। বিভিন্ন লোকের সাথে যেমন কথা বলছি, ইউরোপের, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, হ্যাঁ, ইউকে, থ্যাংক ইউ। মোটামুটি আফ্রিকা বাদে ওকে, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত দেশেরই সমস্ত প্রান্তের মানুষের সাথে কিন্তু আমাদের কথা হচ্ছে। তাদের অভিজ্ঞতার কথা, তাদের আশার গল্প, অনেক ধরনের কথাই আমরা তাদের সাথে বলছি। এটা খানিকটা আমাদের যাত্রাপথের আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে। রডোডেনড্রন আমরা এগোচ্ছি চড়াই উঠতে পেরিয়ে। আক্ষরিক অর্থে মেঘ মুলুক পাড়ি দেওয়া। আমাদের যেতে যেতে কখনো মেঘ এসে আমাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আমরা কাজ করে রাস্তা তৈরি করে দিচ্ছে মেঘের মধ্যে দিয়ে চলছি। সুবিধার্থে। অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর, জানি না সকালে যাত্রাপথ। লাগে কিন্তু ব্লু স্কাই হলে না এতটা পথ যে আমরা হাঁটছি, সত্যি ভাবা যায় না। সাদা যেগুলো দেখা যাচ্ছে সাধারণত গ্লেসিয়ার। অন্নপূর্ণা ট্রেকিং, বেস ক্যাম্প ট্রেকিং 7 থেকে 9 দিনের যাত্রাপথ। তো আমরা সেটা 3 দিনে পৌঁছেছি এবং
ঝর্ণার 1.5 দিনে পাশ দিয়ে ফিরে এসেছি। যাই হোক, যে সাদা স্পটগুলো দেখা যাচ্ছে সুন্দর একটি ঝর্ণা। এগুলো glacier। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বরফ এবং এগিয়ে চলেছি। বড় পাথর কাদার সংমিশ্রণ। অপূর্ব সুন্দর। আমার ট্রেকিং সম্পর্কে অভিজ্ঞতা এর আগে ছিল না। এখানে অন্নপূর্ণা বেস ক্যাম্পে একটা মেঘের রাজ্যে, রাস্তা কিন্তু মেঘের আক্ষরিক অর্থে মেঘের রাজ্যে আছি। মেঘ মুলুক ছিলাম বলতে যা বোঝায় এটা সেটা। আচ্ছা, একটু ভিজেও যাচ্ছি, তো আমাদের এবার রেইনকোটটাও পরে নিতে হবে যাতে আর না ভিজি। অন্নপূর্ণা হাতছানি দিয়ে ডাকছে আমাদের। আমরা এগিয়ে চলেছি চড়াইটাই পেরিয়ে। আমরা এখন আমাদের পথে মাঝপথে আছি, প্রায় কাছাকাছি অনেক কিছু পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী লোকজন যাচ্ছে। চেঞ্জ করতে হয়েছে। আমরা প্রথম পর্বে দেখতে পাচ্ছি বলেইছি আমরা যে এস্টিমেট রেস্ট নিয়ে ধরে চলা শুরু। এগিয়েছিলাম, জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে গেছে সে তুলনায়। তো আমাদের ক্যাশ টাকার একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। তো সেটা ম্যানেজ করার জন্য আমাদের আরেকটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। উদ্দেশ্য ছিল অন্নপূর্ণা বেস ক্যাম্পে আরেকটু সময় কাটানো, আরও একদিন থাকার। তো সেটা হয়নি। এটা একটা কারণ যে আমাদের একটু পয়সা শর্ট পড়ে গেছে। অবশ্য আরও একটা কারণ আছে, আমাদের সন্দীপ একটু অসুস্থ হয়ে পড়েছিল। আমরা চড়াই উতরাই পেরোতে পেরোতে পৌঁছে গেছি মাছু পিচ্ছু বেস ক্যাম্পে। মাছু পিচ্ছু বেস ক্যাম্পে আমরা যখন পৌঁছই তখন আর ছবি তুলতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আমরা মাছু পিচ্ছু বেস ক্যাম্পে আশ্রয় গ্রহণ করি, ওখানকার একটি হোটেলে একটু রেস্ট নিয়ে নিই। তারপর আবার যাত্রা শুরু আমাদের অন্নপূর্ণার উদ্দেশ্যে, অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সন্দীপের হাঁটার ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে যে ও কিন্তু তখন অসুস্থ হতে শুরু করেছে। অল্টিটিউড সিকনেস, আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে প্রায় কাছাকাছি। অল্টিটিউড সিকনেস যত আমরা উপরে উঠি অক্সিজেনের ঘনত্ব কমে, আমাদের শরীরে অক্সিজেন কম যায়, ফলে শরীরের নানা ধরনের জটিলতা দেখা যায়। তো আমরা যেতে যেতে এই ভদ্রলোক না ভদ্র মহিলা জানি না, আমাদের ছবি তোলা দেখে সে তার বিভিন্ন পোজ দেয়, আমরা তার সাথে একটু তার কথা রাখি, তার ছবি তুলি। তিনি নেচে নেচে আমাদের যাত্রাপথের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন। নীল রঙের অদ্ভুত সুন্দর একটি পাখি। তাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা অভিষ্ট লক্ষ্যের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। অন্নপূর্ণার চূড়া আমরা দেখতে পাচ্ছি, যদিও মেঘে ঢাকা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের অভিষ্ট লক্ষ্যে। উচ্চতা 4130 মিটার। যখন পৌঁছালাম তখন আকাশে যথেষ্ট মেঘ
তো আমাদের অপেক্ষা করতে হবে কবে কখন অন্নপূর্ণা মেঘের চাদর সরিয়ে আমাদের তার সমস্ত ঋতুর ডালি নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার রূপ সৌন্দর্য অবলোকন করার। পৌঁছে গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এখানে হেলিকপ্টারে করেই জিনিসপত্র এবং আসক্ত মানুষ আসা যাওয়া করেন, তো ফলে একটু কস্টলি তো হওয়ারই কথা। ও হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটাতে একটা প্রেস করে রাখুন।